নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। গতকাল থেকেই মোটামুটি সারা ভারতবর্ষের মানুষ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি নাম, উত্তরপ্রদেশের সাংবাদিক রাঘবেন্দ্র বাজপেয়ী। রাঘবেন্দ্র নৃশংসভাবে খুন হয়েছেন। তাকে টু হুইলারে করে যখন তিনি সুলতানপুর হাইরোড দিয়ে আসছিলেন, প্রথমে তার টু হুইলারকে গাড়ি দিয়ে ধাক্কা মারা হয় এবং তারপরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য উপর্যুপরি 4 বার গুলি করা হয়। কারা গুলি করেছে এখনো পর্যন্ত অনুমান, যাদের বিরুদ্ধে রাঘবেন্দ্রর কলম সোচ্চার ছিল, যাদের দুর্নীতি রাঘবেন্দ্রর অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে ছত্রে ছত্রে ফুটে উঠেছিল, সেই মাফিয়া গোষ্ঠী। তারা কি করত? একদিকে কৃষক যে ধানের মূল্য পাওয়ার কথা, সেই সহায়ক মূল্য না পেয়ে মাঝখানে মিডলম্যান রাজ, সেই মিডলম্যানদের আসল ঘটনাগুলো তিনি তার লেখনীর মাধ্যমে, তার সংবাদের মাধ্যমে এক্সপোজ করেছিলেন। তার সাথে কিভাবে মাফিয়ারা জমি লুটে চক্রান্ত করছে, কৃষি জমি, সেটাও একাধিক লেখনীর মাধ্যমে ফুটে উঠেছিল। তো তার জীবন সংশয় হয়েছিল, তিনি পুলিশকে জানিয়েছিলেন। উত্তম প্রদেশ, ডবল ইঞ্জিনের সরকার, নরেন্দ্র মোদী নির্বাচিত হন, যোগী আদিত্যনাথের হিন্দু হার্টল্যান্ডের সরকার। তো এহেন উত্তম প্রদেশের পুলিশ, তারা বোধহয় তার আবেদনে কোনো রকম কর্ণপাত করেনি, একাধিকবার প্রাণ সংশয়ের হুমকি পাওয়ার পরেও। অবশেষে গতকাল তাকে মৃত্যুবরণ করতে হয় কার্যত এই মাফিয়াদের হাতে। এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তাদের অবস্থানটা আসলে আজকের দিনেও কোথায়? ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, যারা প্রকৃত অর্থে চতুর্থ স্তম্ভের কাজ করেন, অবশ্যই আমি গদি মিডিয়ার কথা বলছি না, কিন্তু এই রাঘবেন্দ্র তো ভারতবর্ষের বুকে একটা উদাহরণ মাত্র। এরকম কত কত রাঘবেন্দ্ররা খবরের আড়ালে রয়ে গিয়েছে, আমরা কি মনে করতে পারি বা আমরা কি মনে রেখেছি তাদেরকে আদৌ? 2017 রোশানলে পড়তে হয়েছিল হিন্দুত্ববাদীদের গৌরী লঙ্কেশকে, তার পরিণতি কজন আমরা মনে রেখেছি? কজন আমরা মনে রেখেছি যে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার জন্য কিভাবে সাংবাদিকদের বিরুদ্ধে ইউএপিএ জারি করে আমাদের রাষ্ট্র? কজন আমরা মনে রেখেছি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার জন্য কিভাবে রাষ্ট্র এক একজন সাংবাদিককে জেলে পাঠায়? শ্যাম মীরা সিংহ একটি টুইট করেছিলেন আজ থেকে 6 বছর আগে, ওয়ান লাইনার টুইট। যখন ত্রিপুরায় বিরোধীরা আক্রান্ত, ত্রিপুরার বিরোধী সিপিএম, ত্রিপুরার বিরোধী কংগ্রেস, এমনকি তৃণমূলের কর্মীরাও যখন বিজেপির লাগাম ছাড়া সন্ত্রাসে আক্রান্ত 2018 পরবর্তী সময়ে, সেই সময় ত্রিপুরার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে একটি টুইট করেন শ্যাম মীরা সিংহ, ত্রিপুরা ইজ বার্নিং। এই অপরাধে তাকে ইউএপিএ দেওয়া হয়, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়। আবার সংবাদ শিরোনামে এসছেন শ্যাম মীরা সিংহ, কেন জানেন? কদিন আগে তাকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, রাষ্ট্রশক্তির নির্দেশ, স্টেট অ্যাপারেটার্স তাকে নির্দেশ দিয়েছে তার ইউটিউব থেকে কিছু ভিডিও মুছে ফেলতে হবে। কোন ভিডিও জানেন? আমাদের দেশে একজন বিশিষ্ট সমাজসেবী আছেন, যিনি ধর্ষণের অভিযোগে জেলে যান, আবার বিধানসভা নির্বাচন আসলে তাকে প্যারোল দিয়ে ছাড়িয়ে দেওয়া হয় যাতে সে নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোটে ব্যবহৃত হতে পারেন। হ্যাঁ, আমি বাবা রাম রহিমের কথা বলছি। বাবা রাম রহিমের কুকীর্তি সম্বলিত কিছু ভিডিও শ্যাম মীরা সিংহ ইউটিউবে আপলোড করেছিলেন। রাষ্ট্রীয় অ্যাপারেটার্স, রাষ্ট্রযন্ত্র তাকে নির্দেশ দিয়েছে তার সেই ভিডিওগুলোকে ইউটিউব থেকে সরিয়ে দেওয়ার জন্য। ভাবুন, ঠিকই শুনেছেন। সিদ্দিক কাপ্পান মালায়ালাম মনোরমার সাংবাদিক ছিলেন,
উত্তরপ্রদেশে হাতরাসের ঘটনা, সেই ঘটনা কভার করতে গিয়ে তিনি যখন স্টোরি করেছিলেন তাকেও ইউএপিএ দেওয়া হয়েছিল। এই ঘটনা তো একদিনের নয়। মধ্যপ্রদেশে আমরা দেখেছি না, বিজেপি বিধায়কের না পছন্দ খবর করার জন্য 40 জন সাংবাদিককে পুলিশ কাস্টাডিতে, পুলিশ জেলের মধ্যে রেখে নগ্ন করে, সারা রাত নগ্ন করে তাদের বেধড়ক পেটানো হয় এবং সেই ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, তার ছেলে আকাশ বিজয়বর্গীয়র ঘটনা তো সারা ভারতবর্ষের মানুষ জানেন। একদিকে যেরকম ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকদের ব্যাট দিয়ে, উইকেট দিয়ে পিটিয়েছিলেন কারণ তার বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়ে ভাঙতে এসেছিলেন, তেমনি তার সাথে থাকা সেদিনকে সাংবাদিকদেরও পিটিয়েছিলেন। কিন্তু ওই যে সুয়োরানি আর দুয়োরানির সরকার চলছে, যেহেতু সুয়োরানির ঘরের ছেলে পুলেরা পিটিয়েছে তাই 7 খুন মাপ। মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। তো ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসাররাও আর কিছু দেখেননি, মামলাও হয়নি। সাংবাদিকরাও আর কিছু দেখেননি, সাংবাদিকরা মার খেলেন বেধড়ক, পুরো অধিকারিকরা মার খেলেন, কিন্তু তারা কেউ কিচ্ছুটি দেখেননি। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন আর সর্বনেশে কেই বা বলবে বলুন। তো এহেন অবস্থায় রাঘবেন্দ্র বাজপেয়ীর ঘটনা নিশ্চিতভাবে নতুন করে আমাদেরকে কষ্ট দেয় বইকি। কিন্তু এটা কি আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে সাংবাদিকতার ক্ষেত্রে নতুন কোনো নিদর্শন বলুন তো? এখানে রাঘবেন্দ্রর প্রাণে হত্যা হয়েছে, আর কতজন সাংবাদিককে তার স্বাধীন সত্তাকে হত্যা করা হয়েছে বলুন তো? এনডিটিভি, একজন সাংবাদিকের কণ্ঠ বন্ধ করা যাচ্ছিল না। সাংবাদিককে কিনতে না পেরে গোটা চ্যানেলটাকে কিনে যাতে নেওয়া যায়, তার জন্য চ্যানেলের মালিককে সস্ত্রীক দিল্লি এয়ারপোর্টে ডিটেন করায় রাষ্ট্রশক্তি, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই। প্রণয় রায় সস্ত্রীক দিল্লি এয়ারপোর্টে আটক হন। আদানি এনডিটিভি কিনে নেয়, কিন্তু রবিশ কুমার সেই সাংবাদিককে কেনা যায় না। এনডিটিভির একটা প্রাইম টাইম শোতে যত দর্শক দেখেন, রবিশ কুমারের ইউটিউব চ্যানেল তার থেকেও বেশি মানুষ দেখেন, কারণ মানুষ সত্য খবর খোঁজেন, মানুষ ভিউজ চান না, মানুষ নিউজ চান। ধ্রুব রাঠির বিরুদ্ধে কতগুলো অভিযোগ জমা পড়েছে আপনারা কেউ ধারণা করতে পারবেন না। হ্যাঁ, অনেকে এ রাজ্যের কথাও বলেন, এ রাজ্যেও নিশ্চিতভাবে বেশ কিছু অভিযোগ হয়েছে, হয়, আগামী দিনেও হয়তো হবে। কিন্তু যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলেন, যারা এগিয়ে থাকেন, এগিয়ে রাখেন, বাংলার সবচেয়ে বড় সংবাদ মাধ্যম গোষ্ঠী আনন্দবাজার গোষ্ঠী। এই আনন্দবাজার গোষ্ঠীর 1984 সালের এপ্রিল মাস টানা 55 দিন শুধু খবরের কাগজ বন্ধ করে দেওয়া নয়, ছাপানো পর্যন্ত বন্ধ করে রেখেছিল প্রথম কিছুদিন। সিআইটিউর দোর্দণ্ড প্রতাপ জঙ্গি আক্রমণ, কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে অফিসে ঢুকতে না দেওয়া, 55 দিন পর যখন সংবাদপত্র প্রকাশিত হয় এবং সেই প্রকাশিত সংবাদপত্র হকারদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়, রক্তাক্ত হয়ে গিয়েছিল আনন্দবাজারের অফিস। সেদিনকের গৌর কিশোর ঘোষের সম্পাদকীয় কলাম আজও বাঙালির হৃদয়ে গাঁথা হয়ে রয়েছে। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে, বাম আমলেও হয়েছে, কংগ্রেস আমলেও হয়েছে, অভিযোগ ওঠে এখনকার আমলেও নাকি বহু ক্ষেত্রে মামলা মোকদ্দমা ইত্যাদি হয়। কিন্তু অর্গানাইজভাবে রাষ্ট্রশক্তি প্রথমত তাকে কণ্ঠরোধ করা, না পারলে রাষ্ট্রীয় এজেন্সিকে ব্যবহার করে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে সংবাদ মাধ্যমকে কণ্ঠরুদ্ধ করে দেওয়া, যাতে কোনো বিরোধী খবর না ছাপা হয়। যেরকম কদিন আগে আমরা দেখেছি কুইন্টের ক্ষেত্রে, অল্ট নিউজ মোহাম্মদ জুবেরদের প্রায় প্রতি মাসেই একবার করে আদালতে, দুবার করে, 5 বার করে আদালতে দৌড়তে হয়, কারণ তারা সত্যি খবর, যে ফেক নিউজ ফ্যাক্টরি চলছে, সেই ফেক নিউজের কারখানাগুলোকে এক্সপোজ করে আসল সত্যি খবরগুলো মানুষের কাছে পৌঁছে দেন এবং চক্ষুশূল হন খুব স্বাভাবিকভাবেই শাসকের। এই অবস্থায় দাঁড়িয়ে যখন একের পর এক ঘটনা সামনে আসে, তখন আর যাই হোক খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় একজন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অংশগ্রহণকারী প্রতিনিধি, একজন নাগরিক হিসেবে আমাদের কি বার্তাগুলো খুব স্বস্তিতে রাখে। আজকে যতই ঢক্কানিনাদ হোক, যতই বড় বড় ডায়লগ দেওয়া হোক, আমরা তো দেখেছি দেশের প্রধানমন্ত্রী, প্রায় 11 বছর ধরে প্রধানমন্ত্রী, উনি ওপেন প্রেস কনফারেন্স করেন না, কারণ সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার
সততাটুকু স্বয়ং দেশের সর্বোচ্চ নাগরিক তিনিও দেখাতে পারেন না। তো সেই দেশে আপনি কি এক্সপেক্ট করেন? সংবাদ মাধ্যম হয় তার নিজের মেরুদণ্ড বিক্রি করে দেবে, গদি মিডিয়ায় পরিণত হবে, আর নইলে পরে যদি গদি মিডিয়াতে পরিণত না হয় তাহলে কি সাংবাদিকের নিদর্শন হবে এই রাঘবেন্দ্র বাজপেয়ী, গৌরী লঙ্কেশ রায়? আগামী দিন কোন পথে চলবে ভারত সেটা বোঝবার জন্য বোধহয় খুব পণ্ডিতের প্রয়োজন পড়ে না, কারণ প্রেস ফ্রিডম ইন্ডেক্স সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে 180টি দেশের সমীক্ষা বলছে আজকের দিনে দাঁড়িয়ে গত 2024-এ লাস্ট প্রেস ফ্রিডম ইন্ডেক্সের লিস্ট প্রকাশিত হয়েছে, 180টি দেশের মধ্যে 159তম স্থানে অবস্থান করছে আমার আপনার দেশ ভারতবর্ষ। বিশ্বের নাকি বৃহত্তম গণতন্ত্র, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। আজকে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো নতুন করে ভাবাই এই কারণেই, কারণ যদি সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে হয় তাহলে সাদাকে সাদা, কালোকে কালো, স্পেডকে স্পেড বলতে শিখতে হবে, বলতে জানতে হবে। আর যারা বলবে না তাদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিকে লেলিয়ে দেওয়া যাবে না। যারা বলবে না, যারা বলতে চাইবে না, যারা সাদাকে সাদা, কালোকে কালো বলতে চাইবে, যারা দুর্নীতির খবর করতে চাইবে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইবে, কোনো সাংবাদিক যেন রাঘবেন্দ্র বাজপেয়ী আগামী দিনে আর পরিণত না হন সেটা সুনিশ্চিত করার দায়িত্বও কিন্তু রাষ্ট্রের। যদি নিতে না পারেন তাহলে কিন্তু আগামী দিন অন্তত প্রেস ফ্রিডম ইন্ডেক্সের নিরিখে ফেইল্ড স্টেট হিসেবেই বিবেচিত হবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটির সাথে আপনারা সহমত হন চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব চ্যানেলটিকে, এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে।